আপনারা কি জানেন কেএমআরসি সল্টলেক সেক্টর 5 থেকে তেঘড়িয়া পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য ইতিমধ্যেই 2265 চেয়েছে রেল বোর্ডের কাছ থেকে। সাঁতরাগাছি এবং তেঘড়িয়া গ্রিন লাইনের এই দুটি এক্সটেনশনের মধ্যে কমন জিনিস একটাই, যে এই দুটি প্রকল্পের জন্য সার্ভে হয় 2016 সালে, যার মধ্যে 2017 সালে তেঘড়িয়া পর্যন্ত সম্প্রসারণের জন্য ইন হাউস অ্যাপ্রুভাল পেয়ে যায় কলকাতা মেট্রো, কিন্তু এখনো অবধি এসে পৌঁছায়নি সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো প্রকল্পের অনুমোদন, যা আমি আপনাদেরকে গত ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম। তো কোথায় আটকে রয়েছে এই মুহূর্তে সল্টলেক সেক্টর 5 থেকে তেঘড়িয়া পর্যন্ত মেট্রোর কাজ? কারণ আপনারা জানেন এপ্রিল 2025 এই প্রকল্পের জন্য যে জমি অধিগ্রহণ এর বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন পাবলিশ করে দেয় কলকাতা মেট্রো বিভিন্ন সংবাদপত্রে, এবং আমি সেক্টর 5 থেকে তেঘড়িয়া পর্যন্ত পথ হেঁটে, অর্থাৎ এই 6.5 কিলোমিটার পথ আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোথায় কোথায় মেট্রো স্টেশনগুলি হবে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার, এবং সবার আগে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায়। আমার ফেসবুকে এই সাঁতরাগাছি মেট্রোর ভিডিও ইতিমধ্যেই 1.5 লক্ষ ভিউজ ছুঁই। আপনাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট ফর শোয়িং সো মাচ লাভ টু মাই প্রিভিয়াস ভিডিও। এবার আসুন কথা বলা যাক সেক্টর 5 থেকে নিয়ে তেঘড়িয়া পর্যন্ত ও গ্রিন লাইন মেট্রোর পূর্ব দিকের সম্প্রসারণের এই মুহূর্তে কি স্থিতি, কোথায় দাঁড়িয়ে রয়েছে, এবং এখনো অবধি ল্যান্ড অ্যাকুইজিশন শিডিউল পাবলিশ হওয়ার 7 মাস পরেও কাজ কেন শুরু হলো না বা কবে শুরু হতে পারে কাজ। তো সবার আগে আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি এবং সিরিজ অফ ইভেন্টসটা আপনাদের সামনে তুলে ধরি। সালটা 2015 যখন গ্রিন লাইন বা তখন ইস্ট ওয়েস্ট মেট্রোকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার প্ল্যানিং শুরু হয়। প্রথমে কথা ছিল যে সেন্ট্রাল পার্ক থেকে একটি ব্রাঞ্চ লাইন চলে যাবে সোজা দমদম পার্ক, কেষ্টপুর, বাগুইয়াটি, রঘুনাথপুর হয়ে এয়ারপোর্ট পর্যন্ত, কিন্তু পরে এয়ারপোর্টের প্ল্যানটিকে বাদ দিয়ে এই মেট্রো পথকে নিয়ে আসা হয় তেঘড়িয়া পর্যন্ত, এবং অন্যদিকে সেন্ট্রাল পার্ক থেকে ইনস্টেড অফ আ ব্রাঞ্চ লাইন এটাকে করা হয় সেক্টর 5 থেকে মেন লাইনের একটি এক্সটেন্ডেড অংশ। এবং এই মুহূর্তে আপনাদেরকে ফের ম্যাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সেক্টর 5 থেকে বেরিয়ে কৃষ্ণপুর, কেষ্টপুর, বাগুইয়াটি, রঘুনাথপুর হয়ে তেঘড়িয়া পর্যন্ত যাওয়ার কথা গ্রিন লাইন মেট্রোর, এবং এই অনুযায়ী ল্যান্ড শিডিউল পাবলিশ হয় এপ্রিল 2025। একটা প্রজেক্ট যখন ইন্ডিয়ান রেলওয়েজ ইনিশিয়েট করে বিভিন্ন স্টেপের মধ্যে দিয়ে যায় সেই প্রজেক্ট। সব থেকে প্রথম স্টেপ হচ্ছে নাম্বার 1 প্ল্যানিং অ্যান্ড অ্যাপ্রুভাল, অর্থাৎ পরিকল্পনা করা এবং অনুমোদন পাওয়া। তো 2016 সালে সাঁতরাগাছির সাথেই এই সাইডে এক্সটেনশনের জন্য করা হয় সমীক্ষা, এবং তারপর 2017 এই সমীক্ষার রিপোর্টে পজিটিভ ইঙ্গিত দেয় রেল মন্ত্রক, এবং যার জন্য এই প্রকল্প পেয়ে যায় ইন হাউস অ্যাপ্রুভাল। এবার তখন বেসিক্যালি কথা ছিল যে এই প্রকল্পটি, মন দিয়ে শুনবেন, এই প্রকল্পটি করার কথা ছিল কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার 70% প্রকল্পের খরচা বহন করত এবং রাজ্য সরকারের করার কথা ছিল প্রকল্পের 30% খরচ বহন। কিন্তু তারপর এটা আবার রিভাইজ হয়ে যায়, অর্থাৎ কস্ট শেয়ারিংটা, যেটা আমরা বলি কস্ট শেয়ারিং বা প্রকল্পের যে ভাগ, খরচের যে ভাগ, সেটা রিভাইজ হয়ে যায় কেন্দ্রীয় সরকার 50% এবং রাজ্য সরকার 50%। যার পর রাজ্য সরকার জানায়, অর্থাৎ করোনার আশেপাশের সময় রাজ্য সরকার মেট্রোকে জানায় বা রেল মন্ত্রককে জানায় যে তারা এই প্রকল্পের 50% ভাগ বহন করতে পারবে না। এবং তারপর একটি জিনিসই হয়, তৎকালীন কেএমআরসির যিনি ডিরেক্টর ছিলেন, অর্থাৎ তার লিডারশিপের আন্ডারে কেএমআরসি বা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন, আপনারা কেএমআরসির ব্যাপারে যদি জানতে চান আপনারা গুগল বা উইকিপিডিয়া থেকে দেখে নিতে পারেন। ইনফ্যাক্ট অনেকে আপনারা জানেন যে কেএমআরসি কি জিনিস। কেএমআরসি ইস্ট ওয়েস্ট মেট্রোকে বাস্তবায়ন করার জন্য কেএমআরসি স্থাপন করা হয় তৎকালীন 2008 সালে, যখন কেন্দ্রে ইউপিএ 2 এবং রাজ্যে বাম সরকার ছিল তাদের অধীনে, অর্থাৎ এই কেএমআরসিতে 50% রাজ্য সরকার, 50% কেন্দ্রীয় সরকারের স্টেকস ছিল। পরে সেটা পুরোপুরি চলে যায় কেন্দ্রীয় সরকারের আন্ডারে। তো সেটাই হচ্ছে কেএমআরসি, যারা ইস্ট ওয়েস্ট মেট্রোকে চালায়। এবং সব থেকে বড় কথা যে এই কেএমআরসি 2023 সালে তখন রাজ্য সরকার এই প্রকল্পের খরচ বহন না করতে পারায় তেঘড়িয়া পর্যন্ত সম্প্রসারণে কেএমআরসি ভারতীয় রেল বোর্ডকে চিঠি লেখে যে তারা এই যাতে
ভারতীয় রেল এই প্রকল্পের 100% খরচ ভারতীয় রেল বহন করে এবং এই প্রজেক্টটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা হয়। এবং ইনফ্যাক্ট কেএমআরসি ডিপিআরও পাঠিয়ে দেয়, অর্থাৎ প্রজেক্টের যেটাকে আমরা বলি ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট, যার মধ্যে সবকিছু থাকে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ডিপিআর এর কস্ট এস্টিমেশন বা প্রজেক্টের বাজেট, কত টাকা লাগবে প্রজেক্টটিকে করতে। এবং সব কিছু মিলিয়ে কেএমআরসি পাঠায় 2250 টাকার বাজেট। এবং এই টাকা বরাদ্দের জন্য তারা রেল বোর্ডকে চিঠি লেখে বা বলতে পারেন তারা রেল বোর্ডকে আবেদন করে যে এই টাকা যাতে বরাদ্দ করা হয়, যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেক্টর 5 থেকে নিয়ে তেঘড়িয়া পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ শুরু করা যায়। কারণ দেখুন কস্ট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এনি প্রজেক্ট লাইফ সাইকেল। যতক্ষণ না কস্ট বা বাজেট স্যাংশন করা হচ্ছে, এই ক্ষেত্রে বাজেটকে অ্যাপ্রুভ করে দেন স্যাংশন করা হচ্ছে, ততক্ষণ প্রকল্প কিন্তু শুরু হবে না। মানে প্রকল্পে 0.01% কাজও ফিজিক্যাল ওয়ার্কস শুরু হবে না। তো এই হচ্ছে এখন মূল ব্যাপার। 2023 সালে কেএমআরসি এই অর্থ বরাদ্দের জন্য ভারতীয় রেলকে চিঠি লেখে, যেটা এখনো অব্দি এসে পৌঁছায়নি। এবং এই উত্তরই আমাকে আরটিআই তেও দিয়েছে মেট্রো রেলওয়ে। আর তারপর আপনারা জানেনই 2025 এপ্রিল মাসে মেট্রো রেলওয়ে জমি অধিগ্রহণের বিজ্ঞাপন প্রকাশ করে বিভিন্ন খবরের কাগজে। এবং সেখানে 171টি ল্যান্ড পার্সেলকে চিহ্নিত করা এবং প্রত্যেকটি স্টেশন কোথায় কোথায় হবে এক্স্যাক্টলি সেগুলো সেখানে বলা হয়। আপনারা যদি সেটা দেখতে চান যে এক্স্যাক্টলি এই নতুন 5টি যে স্টেশন কৃষ্ণপুর, কেষ্টপুর, বাগুইয়াটি, রঘুনাথপুর এবং সর্বশেষ স্টেশন হলদিরাম তেঘড়িয়া কোথায় হবে, তার জন্য আপনারা চলে যান আমার সেই ভিডিওতে, যেখানে আমি প্রথম ব্রেক করি এই খবরটি, অর্থাৎ ল্যান্ড অ্যাকুইজিশন শিডিউল পাবলিশ হওয়া সেক্টর 5 থেকে তেঘড়িয়া মেট্রো প্রকল্পের জন্য। এবং পুরো হেঁটে দেখাই এই পথটি সেক্টর 5 থেকে তেঘড়িয়া পর্যন্ত। আপনারা সেই ভিডিওটি দেখে জেনে নিতে পারেন যে কোথায় কোথায় নতুন স্টেশনগুলি আসবে, একদম এক্স্যাক্ট লোকেশনগুলি। সো আপনারা দেখতে চাইলে সেটা অবশ্যই দেখতে পারেন, লিংক থাকলে ডেসক্রিপশনে। মনে করা হচ্ছে যে এই প্রকল্পের কাজ মূলত আটকে রয়েছে এখনো অবধি ডিপিআর স্যাংশন এবং ফান্ড স্যাংশনের কারণ মেট্রো রেলওয়েও আমাকে আটকে এটাই জানিয়েছে যে they are still waiting for the railway board to approve and sanction the detailed project report along with the funds required for execution of the project। অর্থাৎ প্রজেক্টের ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট যেটা কেএমআরসি পাঠিয়েছে রেল বোর্ডকে, সাথে যে ফান্ড এস্টিমেশন 22,000 কোটি টাকা, সেটা যখন এসে পৌঁছাবে কেএমআরসির হাতে রেল বোর্ডের অনুমোদন পাওয়ার পর, তখনই শুরু হবে এই প্রজেক্টের কাজ। এবং তারপরে যেটা লিখেছে মেট্রো রেলওয়ে আরটিআই তে যে দে আর পারসুইং দ্য স্টেট গভর্নমেন্ট টু অবটেন দেয়ার কনসেন্ট, খুব সম্ভবত কনসেন্ট মিন্স যে ল্যান্ড। অর্থাৎ দেখুন মেট্রো প্রকল্পকে বাস্তবায়ন করতে হলে দরকার জমি, আর জমি দেবে হচ্ছে একমাত্র রাজ্য সরকার। তো খালের ওপর দিয়ে যাবে, যেটা হচ্ছে সেচ দফতর বা ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে। তারপর প্রকল্পটি তেঘড়িয়া অব্দি যাবে পুরোটা ভিআইপি রোড ধরে। এই ভিআইপি রোড পূর্ত দফতরের অধীনে। তো বিভিন্ন যারা এই প্রজেক্টের স্টেক হোল্ডার, সেটা মিনিস্ট্রি অফ রেলওয়েজ, কলকাতা মেট্রো, আমাদের রাজ্যের সেচ দফতর এবং পূর্ত দফতর এবং সর্বশেষ রাজ্য সরকার, তো সবাইকে নিয়ে চলতে হবে এই প্রকল্পটিকে বাস্তবায়ন করার জন্য। তো সেখানে দাঁড়িয়ে obtaining consent from each and every department is necessary। তো আই গেস সেইটার কথাই এই আরটিআই তে বলা হয়েছে, they are obtaining in the process of obtaining consent। এবং তার থেকেও বড় কথা যে জমি অধিগ্রহণের বিজ্ঞাপন পাবলিশ হয়ে গেল। 2017 সালের একটি রেলওয়ের নতুন পলিসি, মানে জমি অধিগ্রহণের একটি পলিসি বলছে যে যতক্ষণ না পুরোপুরি ভাবে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ কোনো নতুন প্রকল্পের কাজ অন গ্রাউন্ড শুরু করা যাবে না। প্রজেক্টগুলি জমি জটের কারণে বছরের পর বছর আটকে থাকে, যার কারণে টাইমলাইন অর্থাৎ ডেডলাইন তো মিস হয়, সঙ্গে সঙ্গে প্রকল্পের খরচাও বাড়ে। তো প্রকল্পের খরচ কমাতে এবং প্রজেক্টগুলোকে টাইমলি কমপ্লিট করার জন্যই এই পলিসিটি 2017 সালে আনা হয়। এবং আমি সেই পলিসির ব্যাপারে বিস্তারিত এই যে বিজনেস স্ট্যান্ডার্ডের যে রিপোর্টটি অর্থাৎ যে নিউজ রিপোর্টটি সেটা অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা সেটা পড়তে পারেন, যেখানে এই পলিসির ব্যাপারে লেখা আছে। তো এটি হচ্ছে পলিসি। তো আই গেস এই সমস্ত দিকও আছে যে যতক্ষণ না পুরোপুরি ভাবে জমি পেয়ে যাচ্ছে মেট্রো রেলওয়ে, ততক্ষণ অর্থ বরাদ্দ হবে না বা ততক্ষণ টেন্ডার প্রক্রিয়া হবে না। তো
এই মুহূর্তে সবকিছু মিলিয়ে এই প্রজেক্টটি দাঁড়িয়ে রয়েছে অ্যাপ্রুভাল স্টেজে, অর্থাৎ ডিপিআর এবং বাজেট চলে গেছে রেল বোর্ডের কাছে। ফাইনাল অ্যাপ্রুভাল এলে, অর্থাৎ অনুমোদন এলে, তার অনুমোদন এলে এবং জমি অধিগ্রহণ হয়ে গেলে তারপরে আই গেস টেন্ডার ডেকে প্রজেক্টের কাজ শুরু হবে। এবং আফটার দিস, once the approval is completed, land is acquired, the project will enter into its execution phase. আর এক্সিকিউশন হয়ে গেলে মানে কনস্ট্রাকশন হয়ে গেলে নেক্সট হচ্ছে টেস্টিং ফেজ, যেখানে আমরা জানি যে সিগন্যালিং টেস্ট, তারপর লোড টেস্ট থেকে শুরু করে ট্রায়াল রান এগুলো হয়। আর এগুলো সাকসেসফুল হলে অপারেশন স্টেজে চলে যায়, মানে কমার্শিয়াল ইউজে চলে যায় ভারতীয় রেলের প্রকল্প। সো এখন অপেক্ষা এটাই যে কবে এই প্রজেক্টটি অ্যাপ্রুভাল স্টেজ থেকে এক্সিকিউশন স্টেজে গিয়ে পৌঁছাবে, মানে কবে আমরা দেখবো যে সল্টলেক সেক্টর 5-এ এক্সটেনশনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। সো দেখা যাক, এখন সেটা তো সময়ই বলবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ আরো একটি কথা, যে অনেকেই বলেন যে এই মেট্রোকে এয়ারপোর্ট অব্দি নিয়ে যেতে, এবং আমিও মনে করি যে মেট্রোটিকে এয়ারপোর্ট অব্দি নিয়ে যাওয়া উচিত, যাতে একটি মাত্র ট্রেনে করে লোকজন হাওড়া থেকে, শিয়ালদা থেকে বা ধর্মতলা থেকে সোজা পৌঁছে যেতে পারে এয়ারপোর্টে উইদাউট দ্য নিড টু চেঞ্জ ট্রেনস। মানে চেঞ্জ ট্রেনস ইন দ্য সেন্স, যদি এটা এখন ধরুন তেঘড়িয়া অব্দি এই প্রজেক্টটি অনুমোদন রয়েছে, হওয়ার কথা রয়েছে, এবং তেঘড়িয়াতে আপনারা পাবেন কলকাতার প্রথম এলিভেটেড টু আন্ডারগ্রাউন্ড এবং আন্ডারগ্রাউন্ড টু এলিভেটেড মেট্রো ইন্টারচেঞ্জ ফ্যাসিলিটি। তো সেখানে দাঁড়িয়ে যারা গ্রিন লাইন ধরে এয়ারপোর্ট যাবেন তাদেরকে এই হলদিরাম স্টেশন নেমে ফের ভিআইপি রোড, পাশে থাকা ভিআইপি রোড মেট্রো স্টেশন থেকে অরেঞ্জ লাইনে চেঞ্জ করে এয়ারপোর্ট যেতে হবে। কিন্তু গ্রিন লাইন যদি নিজে থেকে এয়ারপোর্টই চলে যায়, তাহলে এই যে ঝক্কিটা আর কাউকে পোয়াতে হবে না। কিন্তু গ্রিন লাইনকে এয়ারপোর্ট নিয়ে যাওয়া মুখের কথা নয়, কারণ গ্রিন লাইনের লাইনকে অনেকে মনে করেন যে অরেঞ্জ লাইনের টানেলের সাথে মার্জ করে দিলে সেটা এয়ারপোর্ট হয়ে যাবে, যেটা পসিবল নয়। কারণ কি গ্রিন লাইনের টেকনোলজি এবং ট্র্যাক সম্পূর্ণ আলাদা। গ্রিন লাইনে স্ট্যান্ডার্ড গেজ, যেখানে অরেঞ্জ লাইনে ব্রড গেজ। তো গ্রিন লাইনকে যদি এয়ারপোর্ট নিয়ে যেতে হয়, তার জন্য একটি সম্পূর্ণ আলাদা মেট্রো স্টেশন বানাতে হবে এয়ারপোর্টে, কারণ এক্সিস্টিং যে মেট্রো স্টেশনটা সেটা caters to at present yellow line আর ফিউচারে প্ল্যাটফর্ম নাম্বার 3-4 কেটার করবে অরেঞ্জ লাইনকে। যেটা আপনারা যারা এয়ারপোর্ট স্টেশন গেছেন তারা দেখেছেনই যে অরেঞ্জ লাইনের যে প্ল্যাটফর্মগুলো সেখানে ট্র্যাকসে অরেঞ্জ কালারের অরেঞ্জ আর হোয়াইট বিটস করা রয়েছে। সো এটাই হচ্ছে ব্যাপার। তো সেইখানে গ্রিন লাইন কখনোই এক্সিস্টিং জয়হিন্দ স্টেশনে যাবে না, গ্রিন লাইনের জন্য সেপারেট জয়হিন্দ স্টেশন বানাতে হবে বিমানবন্দরে। এবং আশা করছি সেটা যদি ফিউচারে কোনোদিন পসিবল হয়, অবশ্যই কলকাতার মানুষ এবং ইনফ্যাক্ট হাওড়া জেলার মানুষ খুবই উপকৃত হবেন যদি মেট্রো গিয়ে এয়ারপোর্টে কোনোদিন পৌঁছায়। এই প্রকল্প এবং সাধারণ মানুষ, বিশেষ করে বাগুইয়াটি, দমদম পার্ক, কেষ্টপুর, হাতিয়ারা, ইনফ্যাক্ট জ্যাংড়া, তেঘড়িয়া, অন্যদিকে নাগের বাজারও বলছি, কারণ কি নাগের বাজার থেকেও তখন হাওড়া যাওয়া অনেক সুবিধা হয়ে যাবে। একটি অটো করে বাগুইয়াটি এসে মেট্রো করে হাওড়া চলে যাওয়া যাবে। তো এই সমস্ত অঞ্চলের মানুষদের ভীষণভাবে উপকার হবে এই মেট্রোটি গিয়ে তেঘড়িয়া পর্যন্ত পৌঁছালে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল দ্য জার্নি ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম রিসার্চ করে ভিডিওস বানানো। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে। Until then, thank you again for showering enormous love on my previous video of Satragachi Metro update. যদি না দেখে থাকেন সেটা do check the video out and do watch that video, and also do follow my social media handles on Facebook and Instagram, links in the description. তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। Until then, goodbye, take care.